শুরু করছি আমি একটু ভালোবাসি তোকে উপন্যাসের সিজন 2। লিখেছেন ফারজানা মনি। পর্ব ৭৫-৭৬। রাত ৯টা বেজে ৩০ মিনিট। হাতে গোনা কয়েকজন ছাড়া খানবাড়ির সকলেই রাতের খাবার খেতে বসেছে। খানবাড়ির ডাইনিং টেবিলটা আবির বহু আগে পরিবর্তন করেছে। এনেছে নতুন ও বড় মাপের একটা টেবিল, যেখানে অনায়াসে পুরো খান পরিবার বসে খাবার খেতে পারে। বিশেষ বিশেষ দিনে বাড়িতে কোনো মেহমান আসলে এই টেবিলটাতেই যোগ করা হয় আরও কয়েকটা চেয়ার। নতুন ডাইনিং টেবিলে আহিয়ান সর্বদা আলী আহমেদ খানের পাশে বসতেই পছন্দ করে। দাদু হিসেবে আলী আহমেদ খানকে আহিয়ানের ভীষণ পছন্দ। আর আহিয়া ও ত্রিধা দুই আহ্লাদি খাওয়ার সময় হলেই সবসময় দৌড়ে গিয়ে মোজাম্মেল খান ও ইকবাল খানের মাঝে দুই চেয়ার দখল করে বসে থাকে। প্রতিদিনের ন্যায় আজও আহিয়া ও ত্রিধা ছুটে গিয়ে মোজাম্মেল খান ইকবাল খানের মাঝের চেয়ারে বসে পড়ল। আহিয়ান আলী আহমেদ খানের পাশেই বসে আছে। আহিয়া ও ত্রিধার কাহিনী দেখে বলে উঠল, উফ। আলী আহমেদ খান একবার আহিয়ানের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসল। হয়তো তিনি বুঝতে পেরেছেন এই ছেলেটার বিরক্তির কারণ। মানে এখানে আহিয়ান হচ্ছে আহিয়া ও ত্রিধার কাহিনী দেখে উফ বলে উঠল। আহিয়ানের বয়স কম, কিন্তু এই বয়সেই বাবার মতো নিজের গাম্ভীর্য বজায় রাখতে সে একটুও ভুলেনি। আহিয়ান যেন আবিরেরই প্রতিচ্ছবি, রাগী, গম্ভীর, বদমেজাজি, সব গুণ তার মধ্যে বহমান। কিন্তু বাড়ির সকলে তা নিয়ে একটুও টেনশন করে না, কারণ তারা জানে আগে আবিরও এমন ছিল। কিন্তু সেই ছেলেটাই বর্তমানে সারাক্ষণ বউয়ের আঁচল ধরে বলতে থাকে, আমার বউ, আমার বউ। বাড়ির তিন কর্তা তাদের নাতি নাতনিদের নিয়ে খাবার খাচ্ছেন। তিন গোত্রী তাদের খাবার পরিবেশন করছেন। মেঘার বন্যা মাঝে মাঝে তাদের সাহায্য করছে। অবশ্য মালিহা খান বারবার মেঘ ও বন্যাকে বলছে খেতে বসতে, কিন্তু মেঘ ও বন্যার একটাই কথা, বাড়ির বাকি মহিলাদের সাথে খাবে। হঠাৎ করে আলী আহমেদ খান বললেন, মিম কি রাতে খাবে না? মিম কই? ইকবাল খান নিচের দিকে তাকিয়ে খাবার খাচ্ছে। আলী আহমেদ খানের কথায় কোনো জবাব দিল না। আকলিমা খান বলল, ভাইজান ও রুমে আছে। আলী আহমেদ খান বললেন, খাবার খাওয়ার সময় হয়েছে, মেয়েকে তো ডাকো। আকলিমা খান বললেন, জি ভাইজান। কিরে, তোদের আসতে এত দেরি হলো কেন? রাকিবের কণ্ঠে আবিরের তৎক্ষণাৎ জবাব, ভুলে গেলি? তোকে তো আগেই বলেছিলাম যে এক জায়গায় যাব। রাকিব বলল, ও হ্যাঁ, দেখ আমি ভুলেই গেছি। আবির ভ্রুকুচকে বলল, তোরে কি আজকাল তোর বউ রোজ একটু বেশি দেয় নাকি? রাকিব হতবাক কণ্ঠে বলল, মানে? আবির সন্দিহান কণ্ঠে বলল, মাথার ব্রেন কি জুস বানায় খেয়ে ফেলছোস নাকি? আজকাল কিছুই মনে থাকে না। আবিরের ব্যঙ্গ করার কথা শুনে তানভীর দাঁত কেলিয়ে হাসল। রাকিব চোখে অগ্নি নিয়ে তানভীরকে উদ্দেশ্য করে বলল, এত দাঁত কেলায়েন না, মেয়ে হয়েছে তো তাই টের পান না, একটা ছেলে হলে বুঝতেন ছেলের কি জ্বালা। আবির রাকিবের কাঁধে এক হাত রেখে বলল, কিরে, বাসায় কি কোনো সমস্যা? রাকিব মাথায় হাত দিয়ে বলল, বন্ধু, মহা সমস্যা, যা করোনা ভাইরাসের থেকেও বেশি ভয়ঙ্কর। আবির বলল, কেন, আবার কি হলো? রাকিব মাথায় হাত দিয়ে চায়ের দোকানের টেবিলটায় বসলো। আবিরকে বলল, আগে বল চা অর্ডার দিব কিনা। আবির বলল, না, আমাকে যেতে হবে, বাড়িতে তোর ভাবে অপেক্ষা করছে। রাকিব বলল, ওহ, তাহলে শোন, করোনা ভাইরাসের থেকে বড় মহামারী আমার ছেলে, সারাদিন দুষ্টুমি করতেই থাকে। যদি দুষ্টুমির জন্য কোনো অ্যাওয়ার্ড দেওয়া হতো তাহলে আমার ছেলেই ফার্স্ট হতো, নির্ঘাত, দুষ্টুর রাজা। বাড়িতে থাকলে আমার মাথাটা খারাপ হয়ে যায়। তানভীর সান্ত্বনার কণ্ঠে বলল, আরে রাকিব ভাই, কষ্ট পাবেন না, এই একই মহামারীতে আমিও ভাইয়া দুজনেই আক্রান্ত। এই তো আসার সময়ও মেয়ে আবদার জুড়ে বসেছে আমার সাথে বাহিরে আসবে, আর ভাইয়ার ছেলে মেয়ে তো সারাদিন আমার বোনটাকে নাজেহাল বানিয়ে ছাড়ে। এই কথা শুনে তিন বন্ধু একসাথে হু হু করে হেসে দিল। মিম, এই মিম, দরজা খুল বলছি। আকলিমা খান বহু সময় ধরে মিমের দরজা ধাক্কা দিচ্ছে, কিন্তু মিম দরজা খুলছে না। বারবার শুধু একটা কথাই বলছে, আম্মু, এখন আমার খিদে নেই, পরে খাবো, তুমি চলে যাও। সদর দরজা দিয়েও আবির তানভীরকে ঢুকতে দেখে আহিয়া ও ত্রিধা দৌড়ে গিয়ে কোলে উঠল, কিন্তু আবির উপর থেকে আকলিমা খানের চেঁচামেচি শুনে দৌড়ে পড়ে গেল।
তারপর মিমকে ধমকে সুরে বলল 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে খাবার টেবিলে আসতে। মিম শুনল কিন্তু কিছু বলল না। অবশ্য আবিরের মুখের উপর কথা বলার সাহস মিমের নেই, তাই ভদ্র মেয়ের মতো আবিরের পিছু পিছু নিচে এসে ডাইনিং টেবিলে বসল। ইতিমধ্যে বাড়ির কর্তাদের খাওয়ার প্রায় শেষ। আবির বলল, আব্বু একটু বসো, তোমাদের সাথে কথা আছে। এর মাঝে ফ্রেশ হয়ে তানভীরও এসে খেতে বসেছে। আবির বলল, আব্বু, চাচ্চু, কাকামণি, আমি তো তোমাদের আগেই বলেছি মিমের বিয়ের কথা। আজ আমি ছেলের বাড়িতে গিয়েছিলাম, ওরা চায় বিয়ের তারিখটা একটু তাড়াতাড়ি ফেলতে। আলী আহমেদ খান জবাব দিল, তারিখ তাড়াতাড়ি ফেলতে চাইতে সমস্যা কি, ওদের বল, আমরা প্রস্তুত। আবির ও আলী আহমেদ খানের কথোপকথন শুনে মিমের খাওয়া যেন থমকে গেছে। এক দৃষ্টিতে প্লেটের দিকে তাকিয়ে থ মেরে বসে আছে। মেঘ আশ্চর্য ভঙ্গিতে বলল, কার বিয়ে? মেঘের মুখে বিয়ের কথা শুনে বাড়ির সকল মহিলারা পুরুষদের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। আবির সকলের দৃষ্টি বুঝতে পেরে বলল, এত অবাক হওয়ার কিছু নেই, আমরা অবশ্যই বাড়ির সকলকেই আজকে সবকিছু বলতাম। মালিহা খান আগ্রহী কণ্ঠে বললেন, আবির, এত ভনিতা না করে কি হয়েছে পরিষ্কার করে বল। আবির গলা খাকারি দিয়ে বলা শুরু করলো, আম্মু, আমার বন্ধুর এক ছোট ভাই আছে, ছেলে ব্যবসা করে। অনেক দিন ধরে মিমের সাথে বিয়ের প্রস্তাব দিয়ে রেখেছে ওদের পরিবার। এতদিন আমি তেমন গুরুত্ব দেইনি, কিন্তু এখন মনে হচ্ছে মিমের এবার বিয়েটা দেওয়া উচিত। আজ দুপুরে আব্বু ও চাচুর সাথে এই ব্যাপারে আলোচনা শেষ করে কাকামণিকে জানিয়েছি। কাকামণিও সম্মতি দিয়েছে, তাই আমি ও তানভীর সন্ধ্যার দিকে ওই বাড়িতে গিয়েছিলাম। ওরা বিয়ের কাজটা তাড়াতাড়ি শুরু করতে চায়, আর তোমরা তো শুনলে আব্বু চাচ্চু, এতে কোনো আপত্তি নেই। তোমরা সবাই অনুমতি দিলে আগামী সপ্তাহের দিকে বিয়ের তারিখ নির্ধারণ করব ইনশাল্লাহ। দীর্ঘ কথার পর আবির থামল। আবিরের কথা শুনে হালিমা খান বললেন, কিন্তু আবির বাবা, এইভাবে তো আর বিয়ে হয় না। ছেলেপক্ষকে বল মিমকে এসে দেখে যেতে। ওনারা মেয়ে না দেখে কিভাবে বিয়ের তারিখ নির্ধারণ করতে চায়? আবির মুখে হাসির রেখা টেনে বলল, মামুনি, আসলে তুমি যেমন ভাবছো ব্যাপারটা তেমন না। ছেলের বাড়ির সকলেই মিমকে আগে থেকেই দেখেছে, আর আমাদের বাড়ির পক্ষ থেকে আব্বু, চাচ্চু, কাকামণি, তানভীর, আমি সহ সকল পুরুষেরাই দীর্ঘদিন যাবৎ ছেলে ও ছেলের পরিবারকে চিনি এবং জানি। তোমরা নিশ্চিন্তে থাকো। মেঘ এবার মুখ খুলল, বলল, তাই বলে ছেলে মেয়ে দুজন দুজনকে দেখবে না? আর আমরা বাড়ির মহিলারাও তো ছেলে ও ছেলের পরিবারকে দেখিনি। মেঘের চিন্তাযুক্ত চেহারা দেখে আলী আহমেদ খান বলল, মেঘ মামুনি, এত চিন্তার কিছু নেই। তোমরা কি আমাদের বিশ্বাস করো না? আমরা ছেলে এবং ছেলের পরিবারের সকল খোঁজখবরই নিয়েছি। ছেলে নিজেই মিমকে পছন্দ করেছে, আর রইল মিমের কথা। এবার আলী আহমেদ খান মিমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, মিম আম্মাজান, ছেলে এবং ছেলের পরিবারকে আমরা সকলেই দেখেছি, তারা খুবই ভালো। আশা করি তোমার আমার উপর বিশ্বাস আছে। আর তারপরও যদি তোমার মনে হয় তুমি ছেলের সাথে দেখা করতে পারো। মিম চোখ তুলে তাকালো, চোখগুলো রক্ত লাল হয়েছে। টলমলো চোখে কিছু বলার আগেই তানভীর বলে উঠল, আরে মিম দেখতে চাইবেন, আমার ছোট বোনের আমাদের উপর বিশ্বাস আছে, তাই না মিম? মিম নিচু মাথাটা আবার নত করে ভাতের প্লেটের দিকে চোখ রাখলো। কিছু না বলে চুপচাপ বসে আছে। এবার আবির বলল, দেখেছ আব্বু, মিম আমাদের উপর ভরসা করে চুপ করে আছে। তাই বাড়ির সকলের উদ্দেশ্যে বলছি, তোমরা কেউ এসব নিয়ে আর চিন্তা করো না। বন্যা, মেঘ, হালিমা খান, মালিহা খান ও আকলিমা খান সহ বাড়ির সকল মেয়েরাই চুপ হয়ে গেল। মিম নীরবে ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলছে। ভাবছে আরিফের কথা। আরিফি যদি একবার জানে তাহলে কি করবে? মিম নিজেও জানে না। এই ছেলেটা পাগলের মতো ভালোবাসে মিমকে। পরিবারের পরে মিমের চেয়ে বেশি মিমকে যদি কেউ ভালোবাসে থাকে তাহলে সেটা আরিফ। মিম মনে মনে ভাবলো, না, অনেক হয়েছে, এবার আরিফকে ব্যাপারটা জানাতেই হবে। ও নিশ্চয়ই কিছু করবে। বাড়িতে মিম আপুর বিয়ে, আহা কি মজা! আমাকে কিন্তু অনেক শপিং করিয়ে দিতে হবে, অনেক বাজিও কিনে দিতে হবে। আপুর হলুদের দিন ফাটাবো। আদির কথা শুনে তানভীর আদির কান ধরে বলল, এত চেঁচামেচি করিস না বলদ, না হলে মিমের সাথে তোর বিয়েটা ওই দিনে সেরে দেব। খাবার সময় তানভীরের মুখে বলদ ও আদির কান ধরা দেখে মোজাম্মেল খান কটমট চোখে তানভীরের দিকে তাকালো। আবিরের ইশারা পেয়ে তানভীর আদির কান ছেড়ে দিল। ঘটনা অন্য দিকে ঘোরানোর জন্য এবার আবির মুখ খুলল, আব্বু চাচ্চু, আমার একটা রিকোয়েস্ট আছে। আলী আহমেদ খান আবিরের দিকে তাকালো।
আবিরের সম্মতি বুঝতে পেরে বলল, আমার আর মেঘের বিয়েটা খানবাড়িতে হয়েছে, এমনকি তানভীরের বিয়েটাও খানবাড়ি থেকেই হয়েছে। আমি চাই এবার মিমের বিয়েটা স্পেশালভাবে হোক, যেটা হবে স্প্যারাও ডিম হাউসে। মিমের হলুদ সন্ধ্যায় আমি কিছু স্পেশাল গেস্টকে ইনভাইট করতে চাই। আলী আহমেদ খান মুখের হাসি রেখা টেনে বললেন, তোমরা যেভাবে খুশি আনন্দ করো, এতে আমাদের কোনো সমস্যা নেই।